আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যতদিন দেশ গণতন্ত্রের রেল লাইনে না উঠবে ততদিন আন্দোলন চলবে তারেক রহমান। বিক্ষোভকারীদের দখলে নেপালের পার্লামেন্ট, কারফিউ জারি, নিহত 19। খালেদা জিয়ার নাম ভাঙিয়ে 15 কোটি টাকার চাঁদাবাজি, সিআইডির মামলা। নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন, মির্জা ফখরুল। পূজা উপলক্ষে মদ গাঁজার আসর বসানো যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। অতিরিক্ত পুলিশ সুপার হলেন 59 কর্মকর্তা। আব্দুস সালাম মুর্শিদের ব্যাংক হিসাব জব্দ। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূল হোতা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার। জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ। হাইকোর্টে জামিন চাইলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা। গাজায় গণহত্যা বন্ধে 9 পদক্ষেপের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর। এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উদ্বোধন মঙ্গলবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যতক্ষণ মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে, যতদিন দেশ গণতন্ত্রের রেল লাইনে না উঠবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হোক আমাদের শপথ। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, গত 15.5 বছরের ফ্যাসিবাদ সরকার দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে দেশের সকল খাত নষ্ট করে শুধুমাত্র নিজেদের গদি ধরে রাখতে চেয়েছে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়ে নজিরবিহীন লুটপাট চালিয়েছে। তিনি জানান, স্বৈরাচার হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নতুন প্রায় 3 কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন নিজেদের অধিকার ফিরে পাওয়ার পালা। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারো তরুণ বিক্ষোভ করেছে। জেএনজি বিক্ষোভকারীরা দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে সেখানে প্রবেশ করে। সোমবার শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেএনজিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সোমবার দেশটির বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য বরাতে দ্য হিমালয় টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংস এই আন্দোলনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেস হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানে জানা যায়, মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজো অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় 20 কোটি টাকার লেনদেনের প্রমাণও মিলেছে। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত বলে জানালো সেনা সদর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অফিসারসন ডাইরেক্টরেটর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করব। ইতিমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিঘ্ন করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারা
উপকৃত হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়। মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি, আপনারা সব সময় সতর্ক থাকবেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা যখন দীর্ঘ 15 বছর মরণপণ সংগ্রাম করে লড়াই করে একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, এর মধ্যে আমাদের প্রায় 2000 তরুণ কিশোর নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমাদের প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ গাঁজার আসর বসানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, 24 ঘন্টা পূজা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না, গাঁজা ও মদের আসর বসানো যাবে না। বাংলাদেশ পুলিশের 59 জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস 34, 35 ও 36 ব্যাচ ও বিভাগীয় পদোন্নতি প্রাপ্তরা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদের 22 কোটি টাকার আয়কর ফাঁকে উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। আয়কর ফাঁকি স্বীকার করে ইতোমধ্যে 3 কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি টাকা পরিশোধ না করায় তার ব্যাংক হিসাব জব্দ করেছে এই তদন্ত সংস্থা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, 2024 সালের 1 সেপ্টেম্বর একটি মামলায় সালাম মুর্শিদকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে কারাগারে আছেন তিনি। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাসমূহের প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 7 সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে প্রথম হামলার মূল হোতা সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম. দীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর 2:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত দীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীয় ঘোষের চার দক্ষিণপাড়া এলাকার নওশির আলী শেখের ছেলে। তিনি গ্রেপ্তার এড়াতে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া করে আত্মগোপনে ছিলেন। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা জামাত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হুমা খানের সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। সাক্ষাতের শুরুতে হুমা খান জামাত আমিরের শারীরিক অবস্থান খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। পরবর্তী সময়ে উভয় পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন। এর আগে 29 জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজিত জুলাই স্মরণ সভায় জামাত আমিরের বক্তব্যের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় তারা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম খুনের বিচার সহ সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন। জামিনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। সুলতানা পারভিনের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সুলতানা পারভিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফয়জুল্লাহ ফয়েজ প্রমুখ। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে আইনজীবী ছিলেন ইশরাত হাসান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে 9টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ইসরায়েল আত্মরক্ষা
করছে না, তারা নিরস্ত্র জনগণকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সানজেজ দাবি করেন, স্পেন 2023 সাল থেকেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। এখন স্থায়ীভাবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। তিনি বলেন, স্প্যানিশ বন্দর ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তেল রপ্তানি করতে পারবে না কোনো জাহাজ। জ্বালানি রপ্তানিকারী বিমানও স্পেনের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, গণহত্যার সঙ্গে জড়িতরা স্পেনে প্রবেশ করতে পারবেন না। এছাড়া পশ্চিম তীর ও গাজা উপত্যকার ইসরায়েলি অবৈধ বসতি থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করা হবে। রাফায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে স্পেনের সেনারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ 80তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হতে যাচ্ছে। ইতিমধ্যেই সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে 80 বছর ও আরো বেশি। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আনালেনা বেয়ারবক। উদ্বোধনী দিনে সভাপতির ভাষণের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা দেবেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।